দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলায় সমসাময়িক আলোচনায়। আজকের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন স্টুডিওতে দৈনিক বাংলার জাগরণের সম্পাদক মহিউদ্দিন চৌধুরী লিটন। লিটন ভাই, আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। গণমাধ্যম এর পেছনটা যদি একটু আপনি যদি শুরুটা যদি বলতেন, কেন এই গণমাধ্যমে আপনি সম্পৃক্ত হলেন বা এর ভালো লাগার পেছনে কারণটা কি ছিল? গণমাধ্যমের ভালো লাগার তো অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে এই গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা সমাজের চিত্রটা তুলে ধরতে পারি সারা দেশের সারা বিশ্বের মানুষের কাছে। আমাদের যেই সমাজে সংকট সমস্যা রয়েছে এগুলো জনগণের মধ্যে তুলে ধরার মধ্য দিয়ে সত্যিকার বার্তাটা পাওয়ার মধ্য দিয়ে জনগণ সচেতন হবে এবং তারা তাদের যেই করণীয়টা সেটা তারা নির্ধারণ করতে পারবে এবং সেটা করবে এবং অতীতও হয়েছে, আগামী দিনও হবে, বর্তমানেও সেটা চলছে। সেই কারণেই গণমাধ্যমের সাথে আমাদের সেই স্কুল জীবন থেকে এর সাথে আমরা সম্পৃক্ত এবং এখনও আছি আর কি, এটার সাথে যুক্ত আছি। আমি যদি লিটন ভাই একটা কথা বলি, গণমাধ্যমের কথাটা যদি ভবিষ্যতের কথা যদি বলতে যাই তাহলে অনেক লম্বা চড়ে অনেক কথা বলতে হবে। 80-র দশকের সাংবাদিকতা আর এখনকার প্রজন্মের সাংবাদিকতার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা? পার্থক্য মানে হচ্ছে 80-র দশকের সাংবাদিকতা ওই সময়ের প্রেক্ষাপটে ওইটা খুবই আমাদের অনুকরণ করার মতো শিক্ষণীয় বিষয় আছে। আবার এখন যে হচ্ছে এলো ডিজিটাল যুগ আসছে, আমরা প্রত্যেকটা গণমাধ্যম যে ডিজিটালের মধ্যে ঢুকছে, এটা আর একটা বিপ্লব ঘটছে আমাদের গণমাধ্যমে এবং সেটা কাজে লাগিয়ে আমরা আগে যেরকম 80-র দশক বা তার আগেই একটা সংবাদ সংগ্রহের জন্য অনেক দূর হেঁটে যাওয়া লাগতো এবং এটা আবার অফিসে পাঠানোর জন্য তাকে হলো ফ্যাক্স মেশিন ব্যবহার করতে হইতো, লিখতে হইতো। এখন সেটার হলো করার দরকার হয় না। এখন হচ্ছে মেইলের মাধ্যমে তাৎক্ষণিক একটা ঘটনা এক অঞ্চলে, বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় ঘটার মানে 2-5 মিনিটের মধ্যেই সেটা হলো আমাদের দেশের মানুষ জানতে পারতেছে। এই গণমাধ্যমের মানে এই সেই প্রযুক্তির যেই ডিজিটালাইজেশন হয়েছে সেই কারণে এইটা আরও বেশি বিপ্লব হয়েছে। গণমাধ্যমের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। বস্তুনিষ্ঠের ক্ষেত্রে আমরা যদি বলি যে গণমাধ্যম, আপনি যেমনটা বললেন যে আধুনিক হয়েছে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যম সম্পৃক্ত হয়েছে। একসময় এক একটা পত্রিকার জন্য যে পাঠক হাহাকার করত, কখন সকাল হবে, কখন পত্রিকা পড়ব, এবং একজন সাংবাদিকও তার নিজের প্রকাশিত নিজের সংবাদ পাঠানো অপেক্ষায় যে প্রকাশ হয়েছে কিনা বা তার নিজের নিউজটা পড়ার জন্য যে এক ধরনের আনন্দ, সেই আনন্দ কি এখনকার প্রজন্মের সাংবাদিকরা বা এখন আপনিও যখন লিখেন সেই আনন্দটাকে খুঁজে পান? তা তো অবশ্যই। আমার একটা যে কোনো লোকের, যে কোনো সাংবাদিক গণমাধ্যম কর্মীর একটা সংবাদ প্রকাশ হওয়ার মধ্য দিয়ে এবং সেখান থেকে পাঠক উপকৃত হয়, পাঠক বিষয়টা জানে, সেই কারণে হচ্ছে হলো ওই সাংবাদিকের যেরকম হচ্ছে হলো ভালো লাগা থাকে। আবার এর মধ্য দিয়ে যখন হচ্ছে হলো মানুষ উপকৃত হয় তখন ওই মানুষেরও ভালো লাগা থাকে এবং এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যেমন একটা সংবাদ প্রকাশিত হওয়ার পরে সেই সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অ্যাকশানে যায়। যেমন গতকালকে আমাদের পত্রিকার একটা সংবাদের মধ্য দিয়ে সরকার মানে ওই উপজেলা প্রশাসন সেখানে হচ্ছে হলো মানে খালের মধ্যে বাঁধ দিয়ে বন্ধ করে ফেলছে, পানি যেতে পারছে না। আমাদের ওই সংবাদের কারণে দেখা গেছে যে ওই প্রশাসন এসে সেখানে ইউনো এসে ওই বাঁধটা খুলে দিচ্ছে এবং পানি প্রবাহ চলমান হয়েছে এবং সেই কারণে হচ্ছে হলো ওই এলাকায় জলাবদ্ধতা মুক্ত হয়েছে, জলাবদ্ধতা চলে গেছে। তো এইটাতে হচ্ছে হলো যেরকম পরের দিন আমরা আবার এটার আপডেট নিউজ দিছি, সংবাদ দেওয়ার কারণে ওই প্রতিনিধি যেরকম আনন্দিত হয়েছে, এলাকাবাসীও উপকৃত হয়েছে যে হ্যাঁ আমাদের যে প্রতিনিধি এই সংবাদের কারণে এই জিনিসটা হয়েছে। এটা অবশ্যই ভালো লাগার বিষয় থাকেই। সমাজের দর্পণ
গণমাধ্যমকে বলা হয়, আমি যদি বলি যে সংবাদ কিংবা গণমাধ্যম সম্মানের দিক দিয়ে সাংবাদিকতার ৮০-র দশকের যে এক ধরনের সম্মান, সাধারণ মানুষ, পাঠক মহল গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে সম্মান করত, এখনকার ক্ষেত্রে আপনি কি কিছুটা হ্রাস পান কিনা সম্মানের ক্ষেত্রে, বা সাংবাদিকতার ক্ষেত্রে একটু বিব্রত হয়ে যাচ্ছে, পেশাগত ঝুঁকি কিংবা নানান কিছু প্রতিকূলতার পারিপার্শ্বিক সমস্যা মনে করছেন কিনা? একটা সমাজে সবসময় দুইটা বাস্তবতা থাকে, একটা বিকাশের বাস্তবতা, একটা বিনাশের বাস্তবতা, এবং প্রত্যেকটা সেক্টরে এই বিষয়গুলো যুক্ত থাকে। এখন গণমাধ্যমের কারণে হচ্ছে হলো মানুষ অনেকেই হলো সম্মানিত বোধ করে, এই পেশার গর্বের সাথে পরিচয় দেয়। আবার এখানে আমাদের এখানে অনেকগুলো সংকট সমস্যা আছে গণমাধ্যমের মধ্যে। হস্তক্ষেপ আছে, সরকারি হস্তক্ষেপ আছে, এখানে কর্পোরেট হাউস আছে, এখানে হচ্ছে হলো মানে অনেকের ভাষা যে হলো মূলধারার গণমাধ্যম, আবার এর বাইরে আরও কিছু গণমাধ্যম আছে। এর বাইরে মানে হলো আরেকটা বড় সংকট হচ্ছে আমাদের এখানে হলো সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ইউটিউব, ফেসবুকের কারণে এখানে কিছু সংকট সমস্যাও আছে। সেসব কারণে হচ্ছে হলো অনেকে সংবাদ বিশ্বাস করার ক্ষেত্রে একটু সংকট হওয়ার কারণে এই পরিচয়টা দেওয়া বা এটা নিয়ে হচ্ছে হলো কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা সংকট আছে। কিন্তু সার্বিক অর্থে হলো গণমাধ্যমের কর্মী হিসেবে এই দেশের মানুষ এখনও হচ্ছে যারা হলো এটা নিয়ে লেগে থাকে, পড়াশোনা করে এবং বিশেষ করে ক্রাইম রিপোর্টের জন্য খোঁজাখুঁজি করে, তারা অবশ্যই গর্বিত এবং হচ্ছে তারা হলো নিজেরাও হলো এই কাজ করে, এই কাজের সাথে যুক্ত থেকে তারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে আমি মনে করি। পৃথিবীর অন্যান্য দেশের গণমাধ্যমগুলো তারা হয়তোবা ক্ষেত্রে স্বাধীন, কোনো কোনো ক্ষেত্রে আসলে পরাধীন। আমরা চীনের কথা বা আদার্স অন্য কোনো রাষ্ট্রের উদাহরণ না টেনে যদি আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রগুলোর কথা যদি বলি বা পশ্চিমা দেশগুলো যদি বলি, সেখানে গণমাধ্যম অনেকটা স্বাধীন। বাংলাদেশের গণমাধ্যম আসলে কাদের হাতে এবং কারা আসলে নিয়ন্ত্রণ করে? এখানে কি সাংবাদিকরা নিয়ন্ত্রণ করে, নাকি কোনো একটা মানে আপনি এটাকে কিভাবে আসলে বিশ্লেষণ করবেন, বা কোনো একটা চক্র এই গণমাধ্যমের কালো ছোঁয়া লেগেছে যার ফলে গণমাধ্যমের যেই বস্তুনিষ্ঠতা সেটা আদিও প্রকাশ হতে এখনো বিলম্ব হচ্ছে? এটা আমাদের দেশের জন্য একটা দুঃখজনক বিষয় আছে। যেমন আমাদের এখানে হচ্ছে হলো গণমাধ্যমটা একভাবে কর্পোরেটদের দখলে চলে গেছে। যারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যর মানে কর্পোরেট হাউস, তারা প্রত্যেক মানে অনেক কর্পোরেট হাউস আছে, তাদের হচ্ছে হলো অনেকগুলো গণমাধ্যম আছে, অনেকগুলো চ্যানেল, পত্রিকা, টেলিভিশন, রেডিও এইসব আছে। থাকার মধ্য দিয়ে হচ্ছে হলো তারা সোসাইটিতে এবং সরকারের উপরে প্রভাব বিস্তার করে। আবার সরকারও মানে তাদের পক্ষে রাখার জন্য এই বিষয়গুলো একটা দহরম-মহরম সম্পর্ক চলে। এর আগে হচ্ছে আমরা হলো যেই সরকার এখানে ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় ছিল, তাদের সময়ও এই কর্তৃত্ব ছিল, এই গণমাধ্যমের উপরে তাদের হস্তক্ষেপ ছিল, নিয়ন্ত্রণ ছিল এবং তাদের কথা মতো হলো চলতে হইতো। এই এখনও আমরা অভ্যুত্থানের পরে সেটা থেকে মুক্ত হইতে পারি নাই, বরং এখানে আরও অনেকগুলো আমরা দুঃখজনক ঘটনা দেখছি যে অনেকগুলো গণমাধ্যম কিছু ব্যক্তি দ্বারা দখল হয়েছে। দখল হওয়ার মধ্য দিয়ে এই তারা তাদের স্বার্থে, তাদের ব্যবসায়িক স্বার্থ এবং হচ্ছে সরকারের স্বার্থ এবং দলীয় স্বার্থ রক্ষা করার জন্য এখানে কর্মকাণ্ড করে যাচ্ছে, যেটা সার্বিকভাবে দেশের মানুষের পক্ষে কোনোভাবেই এটা মঙ্গলজনক না। এবং সেই সংকটের কারণে আমরা আসলে হচ্ছে হলো এই সত্যিকার অর্থে যে ঘটনাটা সেটা আমরা হলো জানতে পারি না। এখানে বায়াসড হয়ে যায়, বায়াসড নিউজ আসে, মানে একপেশী নিউজ আসে, তাদের স্বার্থ রক্ষা করা নিউজ এখানে হলো প্রকাশিত হয়। তো সেই কারণে গণমাধ্যম হওয়া মূল যে কাজ সেটা হচ্ছে হলো জনগণের পক্ষে সে কথা বলবে এবং সেখানে তার কোনো দলীয় পরিচয় থাকবে না, তার হচ্ছে কোনো ব্যবসায়িক পরিচয় থাকবে না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় থাকবে না, সরকারি কোনো পরিচয় থাকবে না। গণমাধ্যম হচ্ছে জনগণের পক্ষে কথা বলবে। সেইটা তো আমাদের এখানে সংকট অতীতও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে এটা থেকে মুক্ত হওয়ার জন্য কোনো ধরনের রাস্তা আমরা আপাতত দেখতেছি না।
লিটন ভাই, আপনি অনেক সুন্দর করে আসলে বিশ্লেষণ করলেন। এই যে পত্রিকাগুলোর ব্যাপক স্লোগান থাকে, আমরা সত্যের পক্ষে, আমরা নিরপেক্ষ নই, নানান বিষয়গুলো স্লোগান যে পত্রিকাগুলো দেয়, এর বাস্তবতার সাথে কি আসলে আদৌ মিল আছে? এবং আরেকটা বিষয়, সেটা হলো যারা জমি দখল করে কিংবা যারা নানানভাবে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত কিংবা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে, যা আমি যদি এস আলমের কথা বলি, এই এক বিভিন্ন, আপনি কর্পোরেটের কথা বললেন, তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা বিশাল একটা অস্ত্র বেছে নেয়, সেটা হলো গণমাধ্যম। এটা কি আপনি দেশের জন্য হুমকি মনে করছেন কিনা, যে দুর্নীতি ঢাকার ক্ষেত্রে যে কর্পোরেট অফিসগুলো, একটা কিছু হলে একটা গণমাধ্যম, একটা অফিসের সাথে কোনো কারণে ঝামেলা হলে সে একটা পত্রিকা কিংবা টেলিভিশন খুলে বসে, কিভাবে দেখছেন? এটা আমাদের জন্য বিশাল হুমকি, এবং সেই কারণে আমাদের দেশের মানুষের যে সত্যিকার অর্থে বার্তাটা পাওয়া, সত্যিকার খবরটা পাওয়া, সেটা একটা সংকটে হয়ে দাঁড়িয়েছে। আপনার হলো গণমাধ্যম, আমি আগেও বলছি, সেটা জনগণের কথা বলবে, কিন্তু সেটা হলো বলতে পারতেছে না কর্পোরেট হাউসগুলো তাদের স্বার্থ রক্ষা করার কারণে। এবং আপনি দেখেন, যেমন ধরেন এখানে হলো তথাকথিত মূলধারা অর্থে যেটা বলে, আসলে এগুলো কর্পোরেট হাউসের হলো গণমাধ্যম। এই গণমাধ্যমগুলো, যেমন ধরেন আপনার আমরা জানি যে কবি নজরুল ইসলামের যেই বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতা কিন্তু সেই সময় কোনো বড় মানে মূলধারার গণমাধ্যম অর্থে সেই সময় এরা প্রকাশিত হয় নাই। আপনি এখন এরকম একটা বিদ্রোহী কবিতা আমাদের এখানে কোনো একটা গণমাধ্যমে নিয়ে যান, বা এইরকম বিপ্লবার্থক কোনো হলো কবিতা, কোনো হলো লেখা নিয়ে যান, ওরা এটা ছাপবে না। ওরা হলো এটা মানে করবে, এটা ছাপার ব্যাপারে তারা আগ্রহ দেখাবে না এবং ছাপবেই না। কারণ বলবে যে সরকারি বা বিভিন্নভাবে এগুলো নিয়ে কথা বলবে। কিন্তু এটা হলো এই মানে গণমাধ্যমটা এরকম হওয়ার কথা না। যেমন ওই কবিতাটা ছাপা হয়েছে হলো আপনার ধূমকেতু পত্রিকা, কবি নজরুলের। তাইলে মানে হলো এই যে এখন আমরা যদি এখন বলি যে একটা মানে বড় পত্রিকা হলো কর্পোরেট হাউসের পত্রিকাই হলো পত্রিকা গণমাধ্যম, আর এই যে ধরেন তাদের অর্থে যদিও ওরা বলার চেষ্টা করে যে এগুলো ছোট পত্রিকা বা এদের দিয়ে হলো এরা মূল স্ট্রিমের কোনো পত্রিকা না, এরা হলুদ সাংবাদিকতা, এরকম করে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে। কিন্তু আপনার হলো এই গুলোতেই মূলত আসলে এই যারা কর্পোরেট হাউসের অধীন না, যারা হলো স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চায়, জনগণের কথা বলতে চায়, এই হাউসগুলোই মূলত এই সমস্ত কবিতায়, বিদ্রোহী কবিতায় লেখা এগুলো। আপনি বলতে যাচ্ছেন যে সত্যের পক্ষে বা বস্তুনিষ্ঠ সংবাদগুলো আসলে যারা খুব লাইনে নাই বা টপ 10-এ নাই এমন পত্রিকার বাইরেও তারা কিন্তু ভালো কাজ করে যাচ্ছে অবশ্যই, এবং ভালো কাজ করে, এবং এদেরকে দিয়ে এটা সম্ভব। ওই কর্পোরেট হাউসের এদেরকে দিয়ে সম্ভব না। কর্পোরেট হাউস এগুলো তাদের হলো ব্যবসায়িক স্বার্থে, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা এমপি নেয়, তারা এই গণমাধ্যম দেখায় এমপি মনোনয়ন নেয়, তারা মন্ত্রী নেয়, তারা রাষ্ট্রীয় সুবিধা নেয়, সচিবালয় থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুবিধা তারা নেয় এগুলো। সেই ক্ষেত্রে হলো গণমাধ্যমের এই বিষয়গুলো থাকলেই তার হলো যে সত্যিকারের লক্ষ্য উদ্দেশ্য সেটা হয় না। এবং এই যে ধরেন হলো মানে বলা হয় যে এই পত্রিকাগুলো ছোট পত্রিকা সেই সব কথা, কিন্তু বড় পত্রিকা, বড় গণমাধ্যমের যে সরকারি ফরমালিটি মেনটেন করে তার হলো পত্রিকা ডিক্লারেশন, তার মিডিয়া করে নিতে হয়, এই সব পত্রিকার একই। কিন্তু ওখানে যখন একটা পত্রিকা চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর থেকে মিডিয়া তালিকাভুক্ত হয়, তখন ওখানে সরকার বিজ্ঞাপন দিতে বাধ্য। কিন্তু আমাদের দেশে সরকারি অফিসগুলো বলে কি যে হলো টপ 10 ছাড়া আমরা বিজ্ঞাপন দিব না। এটা তো নীতিমালার বাইরে, এটা আমাদের ওই কর্পোরেট কালচারের বক্তব্য, কর্পোরেট কালচারের কথাবার্তা। এবং ওই তেলের মাথার তেল দেওয়া, যাদের হলো কর্পোরেট ওই রকম তারা ব্যবসা নিয়ে ওই আবার বিজ্ঞাপন লাভ লস সব হলো তাদের দিকেই চলে যায়।
এই জিনিসগুলা যদি না ভাঙে, সরকারি যদি পৃষ্ঠপোষকতা না করে, এই গণমাধ্যম হচ্ছে সরকারের চতুর্থ স্তম্ভ। একটা ঘরের মধ্যে আপনি 3টা খুঁটি হলো জন্য সরকারি পৃষ্ঠপোষকতা আছে, একটা খুঁটি হচ্ছে আপনি কোনো পৃষ্ঠপোষকতা করলেন, তাহলে এই খুঁটিটা না বাঁচলে, গণমাধ্যম যদি না বাঁচে, তাহলে মানে রাষ্ট্রীয় বা দেশের তো হলো স্বার্থরক্ষাই হবে না। সেইটার দিকেই আমাদের সরকারের কোনো নজর নাই, এটা নিয়ে সরকার কোনো হলো কথাবার্তা বলে না। এটা শিল্প ঘোষণা করছে, কিন্তু শিল্পের কোনো ধরনের সুযোগ সুবিধা পায় না। কোন সরকারি আসলে গণমাধ্যমের ক্ষেত্রে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার বা তার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিকা পালন করেনি, আপনি যেমনটা না, বললেন। হ্যাঁ, আপনার এই যে ধরেন সোসাইটির কারণে, কথাবার্তার কারণে এটাকে হচ্ছে শিল্প ঘোষণা করা হয়েছে। এখন যদি যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান ঘোষণা করলে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো পায়, আপনার বিসিকে আপনার হলো ধরেন ঢাকাতে আপনার তেজগাঁও শিল্প এলাকা সে ফ্লট পায়, তাহলে পত্রিকাগুলো কি হলো শিল্প হিসাবে কোনো পত্রিকা কি ফ্লট পাইছে? আপনার হলো ব্যাঙ্কগুলোতে যদি আপনি যান যে আমি হচ্ছে ঋণ নিব, ওই পত্রিকার নাম শুনলে ঋণ তো দূরের কথা, আমি নিজে ক্রেডিট কার্ড নিতে গেছি, যে আমাদের হচ্ছে হলো এই বিভিন্ন ফেস টেস বুস্টিং করার জন্য তো ক্রেডিট কার্ড লাগে। ও বলে না স্যার, সাংবাদিকদেরকে তো আমরা ক্রেডিট কার্ড দিই না। তাহলে এই রাষ্ট্রীয় এই জায়গায় আপনি রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতার কোনো ক্ষেত্রে আসলে রাষ্ট্র কেন এই ক্ষেত্রে গণমাধ্যমকে বাধা হিসেবে মনে করে? রাষ্ট্র তো উচিত তাদেরকে আসলে সহায়ক করা, একটা বিষয়। আরেকটা বিষয় হলো বিগত 17 বছর যারা গণমাধ্যমগুলোতে আমরা যেমনটা দেখেছি, গণভবনে বসে যে তৈলক্ত প্রশ্ন করা, এর মাধ্যমে হাস্যরস সৃষ্টি হয়েছে বিভিন্ন দর্শক এবং পাঠক মহলে। এই বিষয়টাকে আপনি কি মনে করেন কিনা যে গণমাধ্যম কর্মীদেরও আসলে কিছু দায়িত্ব বোধ রয়েছে, কিংবা সততার ক্ষেত্রেও কোন একটা অংশ আসলে পেছনের দিকে ধাবিত হচ্ছে, বা সুবিধা হাসিল করার জন্য একটি চক্র গণমাধ্যমে সামিল হচ্ছেন? এখানে হচ্ছে হলো ওই সুবিধা নেওয়া দেওয়ার বিষয়টাই হচ্ছে জরুরি হয়ে গেছে। আপনার হলো এই গণভবনে যে সংবাদ সম্মেলন হইতো, সেখানে প্রশ্ন করা হইতো, সেটা ওখানে আগে থেকেই হচ্ছে মানে প্রশ্নগুলো তারা রেডি করে দিত, কে কে প্রশ্ন করবে, কারা কারা প্রশ্ন করবে, কি কি প্রশ্ন করবে, এরকম বিষয় আছে। এর আগে একটা হচ্ছে হলো যেমন প্রতিদিন হচ্ছে একটা প্রেস কনফারেন্স বা একটা প্রোগ্রাম আয়োজন করতো, সাংবাদিকদের মুখোমুখি হইতো। এর আগের হলো তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব, ওনার হলো সাংবাদিকদের মধ্যে 2-1 জন ছিল, ওনাদেরকে আগে থেকে প্রশ্ন রেডি করে দেওয়া হইতো, ওনারা ওই রুমে বসে প্রশ্ন করতো। এবং হচ্ছে এরকম এক ঘটনা ঘটছে যে হচ্ছে হলো ওই মন্ত্রী কথা বলার আগেই প্রশ্ন করে বলছে, পরে উনি বলতেছে রাখো না, আগে কথা বলিনি, পরে না প্রশ্ন করবে, আগে করছো কেন? এরকম ঘটনা আমরা নিজেরাও দেখছি। তো এইটা হচ্ছে হলো ওই তারা আবার হইলো ওই মন্ত্রীর কাছ থেকে, ওই গণভবন থেকে সুবিধাও নিচ্ছে। প্রত্যেকের হচ্ছে হলো প্লট আছে, নিজেরা হলো অনেক উপরে মানে সামনে পিছনে অনেক সুবিধা নিচ্ছে। সুবিধার জন্য তারা হচ্ছে এইরকম প্রশ্ন করা এবং প্রশ্ন হলো শিখে দেওয়া, টোটাল ব্যবস্থাটাই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ওরা হচ্ছে হলো এই প্রশ্নগুলো এই লাইনে যুক্ত থেকে নিজেদের সুবিধা নিচ্ছে, পাবলিকের সুবিধার দিকে আর তাকায় নাই। এই কারণেই তো আমাদের গণমাধ্যমের সংকট এবং সারা দেশের সংকটটা দাঁড়াচ্ছে। কারণ গণমাধ্যম যদি স্বচ্ছ থাকে তখন দেশের সংকট অনেক সমাধান হয়ে যায়। এখন পর্যন্ত এই যে অনেকে হলো আপনার হলো বলে যে আমি ভাই পত্রিকা পড়বো না, এই যে আমি তো ফেসবুকের মাধ্যমে হলো খবরটা পাইতেছি। কিন্তু আপনি হলো খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো করাপশন হয়েছে, এই যে বালিশকাণ্ড থেকে শুরু করি, এগুলো কোনো ফেসবুক আবিষ্কার করে না, এই তথ্য সামনে আনে নাই। এই সব তথ্য এই প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাই হচ্ছে মূলত নিয়ে আসছে। এবং এই জন পত্রিকাতে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই তথ্যগুলো নেওয়ার জন্য অনেক ধরনের চেষ্টা কাজ করে টোরে যখন সামনে আনছে, তখন হচ্ছে যাই হলো পাবলিক এটা জানছে। এবং অনেকগুলো করাপশান এর আগের প্যাসিভ্যাদি সরকারের সময় করাপশান আসছে, এই সরকারের সময় অনেকগুলো করাপশান আসছে, এগুলো সাংবাদিকরাই হলো মূলত হলো অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে এগুলা করছে। কিন্তু ওই কারণে
এলো প্রিন্ট ভার্সন পত্রিকায় বিশেষ করে এটাতে একটা ডকুমেন্টও থাকে, এবং এইটা যদি কেউ যদি না পড়ে মূল মানে খবরটা নিতে চায়, ও আসলে হলো মূল খবরটা আসলে নিতে চায় না, এটা ভাষা ভাষা একটা জিনিস জানতে চায়। মূল খবরটা নিলে আপনারা অবশ্যই পত্রিকা কিনতে হবে, পত্রিকা পড়তে হবে, পত্রিকার খবরটা দেখতে হবে। লিটন ভাই, একটা বিষয়, এই যে গণমাধ্যমগুলো রাজনৈতিকভাবে ভাগ হয়ে যাওয়া, বিভিন্ন চ্যানেলকে বিভিন্ন রাজনৈতিকভাবে চিহ্নিত করা, বিভিন্ন পত্রিকাগুলোকে রাজনৈতিক ব্যানারে আসলে চিহ্নিত করা বা নাম ডাকা, এটা ওই দলের, এটা এই দলের, এইটাকে আসলে কিভাবে দেখেন আপনি? রাজনীতি এটা আসেই তো ওই যে কর্পোরেট হাউসের কারণে। এখন ধরেন হচ্ছে হলো হাউসটা হয়ে যায় হলো সরকারের আনুগত্য নিলে সে হলো সুযোগ সুবিধাগুলো পায়, তার ব্যবসায়িক সুযোগ সুবিধা পায়। এখানে যদি ওই কর্পোরেট কালচারটাই বন্ধ হয়ে যায়, মানে আমি হলো গণমাধ্যমে কোনো কর্পোরেট কালচারে থাকবে না, আমি হচ্ছে হলো আমাদের দেশে এই ধরেন আমরা যারা পত্রিকা চালাই, আমরা যদি কোথায় হলো সাংবাদিক নিয়োগের কথা বলি, তখন হলো ওই সাংবাদিকরাই দেখে এটা কোন কর্পোরেট হাউসের পত্রিকায়। আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেন, আপনার হাউসের লোকজন কাজ করার জন্য আগ্রহ প্রকাশ কম করবে, কিন্তু যখন দেখবো যে একটা কর্পোরেট হাউসের, তখন হচ্ছে হলো ওই 5 ক্লাস পাওয়া ছেলেরা এসে এখানে ভিড় করবে। তাহলে এই যে আমাদের কালচারের মধ্যেও হলো পরিবর্তন আছে, এবং সেখানে যায় তারা কি করে ওই হাউসের পক্ষে নিউজ করে, হাউসের পক্ষে ওকালতি, হাউসের পক্ষে প্রশ্ন করা, হাউস আবার সরকারের পক্ষে রাজনীতি প্রশ্ন, কারণ রাজনীতির ওখানে না থাকলে সেই তার সুবিধাগুলো পাচ্ছে না, এবং সেটাই হলো করতেছে। সেটা করে টোটাল অর্থে হলো দেশের মানুষের সামনে যে হলো প্রকৃত ঘটনাটা তুলে ধরা গণমাধ্যমের যে মূল কাজ, সেটা আর হয় না। সেই কারণে হলো এখানে আমাদের মূল সংকটগুলো। লিটন ভাই, আপনি যেমনটা বলছিলেন, আপনার আলোচনা থেকে একটা অংশ আমি আসলে বলছি, সেটা হলো আপনি বলেছিলেন যে আলোচিত অনেক গণমাধ্যমের পেছনের বাইরে গণমাধ্যমই আসলে সত্য তুলে ধরে, যেমনটা বললেন 24-এর গণ অভ্যুত্থানে একটা চ্যানেল, হয়তো আমি যমুনার কথা বলতে পারবো, শেষের দিক দিয়ে হয়তো বা তারা ভালো কাজ করেছে, কিংবা একটা চ্যানেল কিংবা একটা পত্রিকা তৎকালীন সরকারের বিরুদ্ধে এমন তথ্যবহুল সংবাদ পরিবেশন করেছে, এমন কি নজরে পড়েছে আপনার? নজরে হলো পড়ে নাই, কিন্তু হচ্ছে হলো আপনার এইটাও তো আবার দেখতে হবে যে এই যে ধরেন গণমাধ্যমগুলোর মালিকরা একজনও কি হচ্ছে হলো ওই ওই ফ্যাসিস্ট সরকারের বাইরে ছিল? তাহলে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার পত্রিকায়, তার মানে গণমাধ্যমে কেন খবর যাবে? এইটা হচ্ছে হলো আমাদের হলো ভাঙাটা, এই কারণে এগুলো খুব জরুরি। এই যদি গণমাধ্যম যদি হচ্ছে হলো সত্যিকার সঠিক ভূমিকা পালন করতো, তাহলে তো হাসিনা 15 বছর এই প্যাসিবাদী শাসন চালাইতে পারতো না। আপনার হচ্ছে হলো এই যে দিনের ভোট রাতে হয়ে গেল, আমাদের গণমাধ্যমে কি ওইরকম করে কোনো সংবাদ আসছে? এখানে একতরফা নির্বাচন হয়ে গেল, প্রথম ধাপে হচ্ছে হলো আপনার হলো 154 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে গেল। তাহলে এই যে কর্মকাণ্ডগুলো চলছে, এই কর্মকাণ্ডগুলো নিয়ে তো আমরা হচ্ছে হলো গণমাধ্যমে হলো সেরকম করে হলো কাজ করতে পারি নাই, কারণ আমরা সবাই হচ্ছে সরকারের আনুকূল্য নিয়েই হলো গণমাধ্যম চালাই, এবং ওইটার বাইরে গেলে আমার গণমাধ্যম থাকতেছে না, থাকবে না। ওই কারণে তো সেই সংবাদ এইরকম একটা জনগণের, দেশের সব মানুষের, সব শ্রেণী পেশার মানুষের বিদ্রোহ এই অভ্যুত্থান নিয়ে, কিন্তু সেইটা নিয়ে আমি হলো খবর দিতে পারি নাই, উল্টা খবর দিছি আমি অনেক গণমাধ্যম। জি, আপনি যেমনটা বললেন, আসলে আরেকটা বিষয়, সেটা হলো বস্তুনিষ্ঠতা মানে বিশ্বাসযোগ্যতা দিন দিন কি হারিয়ে যাচ্ছে গণমাধ্যম থেকে? পাঠক মহলে কিংবা দর্শক মহলে একটা সংবাদ পরিবেশন হলে একটি উল্টো চিত্র আরেকটি টেলিভিশন, আরেকটি পত্রিকা প্রকাশ করে। এই যে একটা মানে বিপরীতমুখী একই সংবাদ নানানভাবে পাঠকদের মনে নানান ধরনের প্রশ্ন উদয় করে, এইটাকে আসলে কি আপনি কিভাবে দেখছেন? না, একটা ঘটনার হচ্ছে হলো 2-3 রকমের সংবাদ হইতে পারে, হওয়া উচিত, কারণ হচ্ছে আপনি যেভাবে চিন্তা করেন আমি হয়তো সেভাবে চিন্তা করব না, আমার উপস্থাপনের ঢং আরেক রকম হইতে পারে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে হলো আমাদের এখানে তো এগুলো হচ্ছে যে পুরো ঘটনাটারে উল্টো দিকে হলো টান করে হলো মিথ্যার বয়ান এখানে হাজির করে, এটা তো অপসাংবাদিকতা, এটা তো সাংবাদিকতা না, এবং এইটা আমাদের এখানে তো হচ্ছে, হওয়ার কারণেই তো আমরা আসলে সংকটের মধ্যে আছি। সাংবাদিকদের কোনো দলীয় পরিচয় থাকা অবশ্যই না, অবশ্যই রাজনৈতিক দর্শন থাকবে, কিন্তু দলীয় কোনো পরিচয় থাকবে না।
সে যদি দল করে, রাজনীতি করে, সেটা তার পলিটিক্যাল অবস্থান, তার ওই জায়গায় যখন সে হলো কর্মক্ষেত্রে আসবে, তার হাউজে আসবে, তখন তার কাছে সবাই সমান। সেই সত্যিকার যেটা তুলে ধরা দরকার, যেটা তুলে ধরলে, যে সংবাদটা তুলে ধরলে দেশের মানুষ উপকৃত হবে, সেটাই সে হলো নির্মোহভাবে কোনো কারো পক্ষপাত না নিয়ে নিরপেক্ষভাবে সেটা সে তুলে ধরবে। সেখানে এসে তার রাজনীতির চিন্তা মাথা থেকে ফেলে না দিলে সে হলো আসলে গণমাধ্যম কর্মী হতে পারবে না। সাম্প্রতিক সময়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি আসলে বলেছিলেন যে সাংবাদিকদের হাতেই আসলে গণমাধ্যম তুলে দেওয়া দরকার। তো এটা কি আসলে কথার কথা? তারও তো কিছু দায়িত্ব রয়েছে। বিভিন্নভাবে আসলে গণমাধ্যমের একটা বিষয়, কোন সরকারি আসলে গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রে তেমন কোনো সহায়ক ভূমিকা পালন করেনি। আরেকটা বিষয় হলো 24 গণ অভ্যুত্থানে অনেক গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন, অনেক সাংবাদিকরা নিহত হয়েছেন। এই ব্যাপারে কোনো রাষ্ট্র তেমন কোনো ব্যবস্থা নেয়নি, কিংবা তাদের ক্ষতিপূরণ অথবা তাদের যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যাপারে তালিকা দেওয়ার পরেও আদৌ এটার বাস্তব প্রতিফলন হয়নি। এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমাদের এখানে যেই 5 তারিখে যেই গণ অভ্যুত্থানটা হলো, যেই দিবসটা আমরা হলো গত 3 দিন আগে পালন করলাম, সেটা এদেশের সব মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছিল। সব মানুষে এখানে যুক্ত ছিল, গণমাধ্যম কর্মীরাও যুক্ত ছিল। এই যে মানুষের যে আকাঙ্ক্ষার যারা হলো 8 তারিখে ক্ষমতায় আসছিল, যেটা আজকে তো 8 তারিখ, এই মানুষের কোনো আকাঙ্ক্ষারাই গত 1 বছরে এরা বাস্তবায়ন করতে পারে নাই। যেরকম তথ্য মন্ত্রণালয়েও তো মানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে গণমাধ্যমের উন্নয়নের জন্য, উন্নতির জন্য পদ্ধতি, প্রসেস, কিছু ফর্মুলা নেওয়া, কিছুই করতে পারে নাই। এবং বরং আরও সংকট, যেটা আমি আগেও বলছি, সংকট আরও বাড়ছে। এখানে প্রত্যেকটা হাউজে একভাবে দখল হয়ে গেছে। যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো সময় এরকম হয়েছে কি না আমার জানা নাই, কিন্তু এবার প্রত্যেকটা হাউজ, মানে এই যে আজকে আমরা গত 1 সপ্তাহ থেকে জানি যে জনকণ্ঠের মতো পত্রিকা মালিককে, যে পত্রিকার প্রকাশক একটা পত্রিকার মালিক, আর একটা গ্রুপ থাকে, একটা ডিরেক্টরশিপ থাকে, ওই মালিকরেই তারা স্বীকার করতেছে না, তাদের ওখানে তারা নিজেরা এডিটোরিয়াল নিজেরা ভোট কইরা পত্রিকা চালানোর চেষ্টা করছে। এবং অনেকগুলো পত্রিকা, টেলিভিশন এই সংকটের দিকে চলে গেছে। এই সমস্ত বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ, প্রচেষ্টা তো তারা নিতে পারে নাই, নেয় নাই। এবং আহত নিহতদের বিষয়ে মানে রাষ্ট্রীয়ভাবে ওই যে একটা আহত নিহতের তালিকা বা ওখানে কিছু প্রণোদনার বিষয় আছে। আলাদা করে গত সপ্তাহে আমি দেখলাম যে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটা তাদের সম্মাননা দেওয়া হয়েছে, সামান্য একটু স্বীকৃতির বিষয়টা ছিল। কিন্তু সার্বিক অর্থে যে গণমাধ্যম কর্মীদেরকে এই অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য যে একটা ভূমিকা রাখার জন্য যে তাদের জন্য করণীয়, এটা আসলে হয় নাই। আমাদের তথ্য মন্ত্রণালয় সেটা করতে পারে নাই, করে নাই। এবং তথ্য মন্ত্রণালয় তো টোটাল একটা রুটিন কাজ করে যাচ্ছে। তারা একটা গণমাধ্যম সংস্কার কমিটি করলো, সেই সংস্কার কমিটিও এমন কিছু প্রস্তাব, এমন কিছু বক্তব্য এখানে হাজির করছে যেটা আসলে গণমাধ্যমের পক্ষের স্বার্থের কোনো বিষয় না। কারণ গণমাধ্যমের মূল যে সংকটটা, যেখানে কর্পোরেট হাউস মুক্ত আমাদের গণমাধ্যম করতে হবে, সেই দিকে তাদের কোনো দৃষ্টিপাত নাই, সেদিকে তারা যায় নাই। এখানে গণমাধ্যমের মূল সমস্যাটা যেটা আমরা মনে করি, যে এখানে কর্পোরেট হাউসগুলো এই যে এই কালচারটা বন্ধ করতে হবে। এই কালচারটা বন্ধ করলে গণমাধ্যম মুক্ত হবে, গণমাধ্যম এদেশের মানুষের কথা বলবে, এবং গণমাধ্যমের দিয়ে এদেশের মানুষ তার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন ঘটাইতে পারবে। আমরা একেবারে শেষের দিকে আজকের এই অনুষ্ঠানটি আমরা আরেকটি প্রশ্ন দিয়ে আসলে শেষ করতে চাচ্ছি। সেটা হলো, রাষ্ট্র বিপদগামী হয় কিনা গণমাধ্যম যদি দুর্বল হয়? যেমনটা আমরা বলতে পারি যে গণভবনে একটি প্রশ্ন কিংবা দুটি প্রশ্নের কারণে তৎকালীন যে শেখ হাসিনা, তিনি আসলে বিভ্রান্তকর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বিভ্রান্ত হয়ে গেছেন, যার ফলে ছাত্র আন্দোলন কিংবা এই 24 গণ অভ্যুত্থান একটা দারুণভাবে বিপ্লবের রূপ নিয়েছে। আপনি কি মনে করেন যে গণমাধ্যম দুর্বল হলে রাষ্ট্র দুর্বল, দেশের জনগণ দুর্বল এবং নানান ক্ষেত্রে রাষ্ট্রের একটা বিপদ সীমার দিকে যাবে? এটা তো অবশ্যই। গণমাধ্যম আমি আগেও বলছি যে রাষ্ট্রের
চতুর্থ স্তম্ভ। এটা যদি দুর্বল হয়, এটা যদি সংকটগ্রস্ত হয়, পুরো রাষ্ট্রটাই সংকটগ্রস্ত হবে। সে কারণে রাষ্ট্রের হচ্ছে হলো উচিত এই চতুর্থ স্তম্ভকে কীভাবে হচ্ছে হলো প্যাট্রোনাইজ করা এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে হলো রাষ্ট্র থেকে এমন পলিসি নেওয়া যাতে গণমাধ্যমটা স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারে, রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ এবং কোনো গ্রুপ গোষ্ঠী রাজনীতির কোনো নিয়ন্ত্রণ এটাতে থাকবে না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, তাহলে এই একটা দেশ হলো সংকট সমস্যা থেকে অনেক দিকে মুক্ত থাকবে। কারণ গণমাধ্যমের মাধ্যমে হচ্ছে এই তাদের যে করাপশান, রাষ্ট্রীয় করাপশান থেকে শুরু করে সব বিষয় যখন উঠে আসবে, তখন পাবলিক জনগণ সেটাতে হচ্ছে হলো জানবে, শুনবে, জেনে তারা হলো সিদ্ধান্ত দিবে। এবং সেটা হচ্ছে হলো যেরকম আমাদের দেশে নিয়মিত যে 5 বছর পরে পরে নির্বাচন হয়, সেই নির্বাচনে এটার প্রতিফলন ঘটবে যে না, আমি অমুককে ভোট দিয়েছিলাম, সে যে ওয়াদা করেছিল সে ওয়াদা রাখে নাই, এবং এই গণমাধ্যমের মাধ্যমে আমি জানছি যে এই সংকটগুলো হয়েছে, সুতরাং আমি হচ্ছে হলো নেক্সট আর ওরে না দিয়ে অন্যরে দিলাম, এই আমার প্রতিনিধি আমি নির্বাচন করলাম। তখন হলো এই যারা নির্বাচিত হবে তারাও হচ্ছে হলো ওই ভয়ের কারণে তারা যে ওয়াদা করবে, তারা যে কথা বলবে, সেগুলো তারা হলো ঠিকভাবে করার চেষ্টা করবে এবং জনগণ উপকৃত হবে, রাষ্ট্রেরও উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, শত ব্যস্ততার মধ্যেও দর্শকদের সময় দেওয়ার জন্য। লিটন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে হলো আমন্ত্রণ জানিয়েছেন, আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আসলে আজকের এই আলোচনায় গণমাধ্যমের ভবিষ্যতের বেশ কিছু চিত্রপট লিটন ভাই তুলে ধরেছেন। মূলত গণমাধ্যম যদি দুর্বল হয়, রাষ্ট্র এবং দেশের জনগণ দুর্বল হয়, গণমাধ্যমকে শক্তিশালী করার ব্যাপারে রাষ্ট্রকে প্রথমত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সমাজের দর্পণ, সমাজের মানুষের মনের ভাষা তুলে ধরেন গণমাধ্যম, এবং গণমাধ্যমের কর্মীদের নানানভাবে ঝুঁকির মধ্যেও তারা যে কাজ করে যাচ্ছেন এই দেশে, সেটি এখন বড় একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক অতিথির সাথে। আমার বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।